প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। সুলতান, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। প্রথমেই আছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: বছরে 15,000-এর বেশি আত্মহত্যা, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি ডিলারের গোদাম ভেঙে 225 বস্তা সার নিয়ে গেলেন ক্ষুব্ধ কৃষকরা। চাইলেই কাল সকালে বিদ্যুৎ আর গ্যাস দিতে পারবো না, বিশেষ সাক্ষাৎকার আমির খসরু মাহমুদ চৌধুরী। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: পরিকল্পনাতেই আটকে কর্মসংস্থানের অঙ্গীকার, বিএনপি সরকারের 6 মাস কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আলোচনায় সীমাবদ্ধ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, খুলেনি নতুন শ্রমবাজার। দ্বৈত নাগরিকত্ব আইনের কার্যকারিতা নিয়ে বিতর্ক। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: খুন বাড়ছে, জনমনে উদ্বেগ, খুনের নথিভুক্ত মামলা জানুয়ারি থেকে জুলাই 2025 সালের 782টি, 2026 সালের 934টি, রাজনৈতিক কুন্দলে নিহত 77। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: কুড়িগ্রামের ডিলারের গোদাম ভেঙে 167 বস্তা সার নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকরা, পরে 33 বস্তা ফেরত। রংপুরে 4 খুন নিয়ে পুলিশের ব্রিফিং, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় এই হত্যা, 2 তরুণ গ্রেফতার, হত্যাকারীদের শাস্তির দাবিতে শহরে মানববন্ধন সমাবেশ। ফেনী নুসরাত হত্যা, 16 আসামির ডেথ রেফারেন্স আপিলের রায় আজ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: আইনের ব্যত্যয়, প্রাধান্য দলীয় বিবেচনা, ভিসি নিয়োগে তেলেসমাতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সুনামগঞ্জে হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের অধ্যাপক, নোয়াখালীতে সমাজকল্যাণের অধ্যাপক, মাওলানা ভার্সিটিতে মার্কেটিংয়ের অধ্যাপক। কোথাও নিয়োগের কয়েক ঘন্টার মধ্যেই প্রজ্ঞাপন বাতিল, কোথাও 30 দিনের মাথায় সরিয়ে দেওয়া হয় বিসিকে। যারা বিসি পদে নিয়োগ পেতে আগ্রহ দেখান তাদের সবার আগে তাদের বাদ দেওয়া উচিত, বলেছেন ডক্টর এসএম ফায়েজ, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: রোহিঙ্গাদের ফেরা অনিশ্চিত, প্রত্যাবাসনের 9 বছর কাল, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রী। নৌ ও বিমান বাহিনী নির্বাচন পর্ষদের উদ্বোধনকালে তিনি এই নির্দেশনা দেন। দেশীয় কেন্দ্র বসিয়ে রেখে ভারত থেকে বছরে 17,000 কোটি টাকার বিদ্যুৎ আমদানি, নতুন করে চার্জ আরোপ করা হচ্ছে, বাড়ছে ব্যয়ের চাপ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: লাগামহীন ওষুধের দাম, ভোগান্তিতে রোগীর পরিবার, তালিকা ও মূল্য নির্ধারণ নীতিমালা বাতিল করায় ধোঁয়াশা, হালনাগাদের সিদ্ধান্ত সরকারের, নতুন 5 কমিটি। মার্চেন্ট বিদ্যুৎ কেন্দ্রের বেসরকারি বিনিয়োগ বাড়াতে সুবিধা দাবি, ইনভেস্ট বাংলাদেশের যাত্রা শুরু, সমন্বিত বিনিয়োগ ব্যবস্থার পথে দেশ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: অন্তর্বর্তী রসায়নের 7,000 কোটি টাকার শিল্প, বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভয়ঙ্কর নীতির চড়া মাশুল। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: 3 স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক, বাড়বে মাথাপিছু ঋণের চাপ। বেনাপোল, ভোমরা ও ভুঁড়িমারি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে বরাদ্দ 3,457 কোটি টাকা, স্বাভাবিক ব্যয়ের তুলনায় ধরা হয়েছে প্রায় দ্বিগুণ, প্রতি বছর সুদে আসলে পরিশোধ করতে হবে 333 কোটি টাকা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা, গ্রেফতার 2, 4 মার্ডারের নেপথ্যে ইয়াবা। হত্যাকাণ্ডের পর খুনিরা বাসায় গোসল করে, ডাইনিং টেবিলে খেজুর খায়, ইয়াবা সেবন করে। পুলিশ বলছে ইয়াবা সেবনে বাধা দেয়া, পরিবার বলছে চাঁদা না দেয় পরিকল্পিত হত্যাকাণ্ড। দৈনিক দেশবন্ধের প্রধান শিরোনাম: সারের জন্য হাহাকার, বিপর্যস্ত কৃষক, আধিপত্যের রাজনীতি ফিরছে ক্যাম্পাসে, মুখোমুখি ছাত্রদল শিবির। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: রংপুরে নির্মমতা, এক পরিবারের 4 জনকে হত্যা, বঙ্গভবনে প্রথম অফিস করলেন নতুন প্রেসিডেন্ট, ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য, চাঁদা চেয়ে দূতাবাস সরকারি দপ্তরে ইমেল হুমকি। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম: 2 কোটি শিশুর ভঙ্গুর ও দুর্বল প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে, শ্রেণী উপযোগী বাংলা ইংরেজি পড়তেও বুঝতে পারে না 10 বছরের 51% শিক্ষার্থী। গ্যাস সংকটের প্রভাব রূপপুরেও বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ বিদ্যুৎ কেন্দ্র। একদিনে ডেঙ্গুতে 5 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 839 রোগী। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: ট্র্যাপড ইন দ্য ডার্ক। ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম: ERL এক্সপেনশন, 1 বিলিয়ন লোন ডিল উইথ ISDB টু বি সাইন্ড অন September 3। নিউজের প্রধান শিরোনাম: মিজলস কেস স্পাইক অ্যাগেইন অ্যামিড আনচেকড স্প্রেড।
তো এই ছিল আজকের দৈনিকেরগুলোর প্রধান শিরোনাম। গতকালকে রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে এবং সবগুলো পত্রিকার শিরোনাম এসেছে। বলা হচ্ছে যে মাদক সেবনে বাধা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং সারা দেশেই হত্যাকাণ্ড হচ্ছে। তো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদে যে ঘটনাগুলো যেভাবে আমরা দেখেছি, তারপর মানুষের একটি আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে নির্বাচিত সরকার এলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বগুলো ছিল, তারপর তখন একটি মানুষের বাঁকা দৃষ্টি ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার ছোট, তারা স্বল্প মেয়াদি, যে কোনো সময় তারা চলে যেতে পারে, আমলারা তাদের কথা শুনছে না, বরং আমলারা তাদেরকে নিয়ন্ত্রণ করছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল অধিকাংশই কখনো এরকম বড় কোনো দায়িত্ব পালন করেনি, যে কারণে এরকম ঘটনা ঘটেছে। আপনি দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি যারা দায়িত্বে ছিলেন 2 দফা পরিবর্তন হয়েছে কিন্তু অল্প সময়ের ব্যবধানে। তো নির্বাচিত সরকার আসবার 6 মাস গড়িয়ে গেছে। নির্বাচিত সরকারের প্রথম 180 দিনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই 180 দিনের কর্মসূচির মধ্যে যদি 2টি জায়গাতে আপনি একটু দৃষ্টিপাত করেন, মানুষের সবচেয়ে বড় উদ্বেগ উৎকণ্ঠার বিষয় দাঁড়িয়েছে একটি আইনশৃঙ্খলা, আরেকটি হলো জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ। এই দুটিতে আমি বলবো যে কতটা এগিয়েছে না, আমি বলবো যে এই জায়গাটাতে চরম অবনতির একটি ইঙ্গিত আমরা কিন্তু প্রতিনিয়ত পাচ্ছি। কিভাবে? আপনি দেখবেন যে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে পুলিশে যে পরিবর্তনের কথা বলা হচ্ছিল, যে পুলিশে পরিবর্তন করলে বা বিগত আওয়ামী লীগ সরকারের সময় যাদেরকে রেখে গিয়েছিল তাদেরকে পরিবর্তন করলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আমরা সেই জায়গাতে দেখলাম বঞ্চিত আওয়ামী লীগ সরকারের সময় যারা পুলিশে ছিলেন তাদেরকে এনে আইজিপি পর্যন্ত বানানো হলো। যিনি একজন এসপি ছিলেন তাকে এনে আইজিপি পর্যন্ত বানানো হলো, ভূতাপেক্ষ পদোন্নতি বা প্রমোশন হোয়াট এভার ইট ইজ দেওয়া হলো। এবং এই রকম কাজ কিন্তু আরও বিভিন্ন জায়গায় হয়েছে। ফলশ্রুতিতে যেটি হয়েছে, আমরা দেখলাম যার যেখানটাতে যে অভিজ্ঞতা নাই, সেই অভিজ্ঞতার তো একটি মূল্যায়ন করবার দরকার ছিল। যে কারণেই হোক, সরকার যে বিবেচনাই হোক, যাদেরকে যেখানে নিয়োগ দিয়েছে তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে বা দৃষ্টি দিতে পারছে বলে মনে হচ্ছে না। আপনি দেখবেন যে অতীতের যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে জায়গাগুলো ছিল, যে যেখানটাতে অন্যায়, অনিয়ম, অনাচার বা ছিনতাই, রাহাজানি, সেটি প্রকান্তরে আমি বলবো যে অনেকাংশে বেড়েছে। কোথাও কোথাও আপনি যদি বলেন দক্ষিণের জেলা খুলনাতে তো এখন প্রতি মুহূর্তে মানুষের মানে আতঙ্কের জায়গা, কে কখন গুলিবিদ্ধ হয়, কাকে কখন ফেলে দেয়, কোথায় কখন কাকে আটকে ফেলে, কোথায় কখন কাকে ছুরিকাঘাত করে, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, শিল্পপতি, যে যেখানটাতে আছে। রাজনৈতিক কর্মী হলো তো প্রতিহিংসার শিকার, বা অতীতে যারা রাজনীতি করেছে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটি বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু আজকে কিন্তু অনেকেই এখন দেশের অধিকাংশ সাধারণ মানুষ বা সচেতন মানুষ কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এই জায়গাগুলোতে সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগের কথা বলা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে অনেক হুমকি দামকি দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে বলে দৃশ্যমান না। আপনি যে ঘটনা চট্টগ্রামে যেটি ঘটলো, এটিকে এক একজন এক একভাবে রূপ দেওয়ার চেষ্টা করছে। কেউ এটিকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চাপ হিসেবে দেখছেন, কেউ পুলিশের পক্ষ থেকে এটিকে ইয়াবা বা মাদকাসক্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার রংপুরের যে ঘটনাটি আমরা বললাম, তো সেটি
মাদকাসক্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যে মাদকাসক্তরা তারা এখানটাতে নিরাপদ আশ্রয় এখানটাতে যাতে করতে পারে নাই বা তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, সেই হুমকি ধামকির ফল হিসেবে তারা এসে একে একে 4 জনকে হত্যা করেছে, ছাদের উপরে হত্যা করে ফেলে রেখে গেছে। আপনি যেটি বলছিলেন যে তারা হত্যার পর ওই বাসায় নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, ডাইনিং টেবিলে বসে তারা ফ্রেশ হয়েছে এবং তারা আবার ইয়াবা সেবন করেছে। এই ভাষ্যটি কার? এই ভাষ্যটি পুলিশের। পুলিশ, আপনি দেখবেন যে একটি ঘটনার প্রপার তদন্ত হওয়ার আগ পর্যন্ত পুলিশ কখনো এইভাবে ঢালাওভাবে একটি ঘটনাকে এভাবে ঠেলে দিতে পারে, এটি কখনো দায়িত্ব সচেতন পুলিশের কাজ নয়। এখন আসামিরা বললে পুলিশ কি করবে? আসামিরা বলেছে, আপনি এটার ভেতরে কি আসামিরা, পুলিশ আসামির কাছে থেকে কি জবানবন্দি নেয় এটি আমরা তো দেখেছি, অতীতের সরকারের সময় তো দেখেছি। পুলিশ চাইলে কি পারে আর কি পারে না। আসামি যাদেরকে বানানো হয়, আমরা তো অনেক ঘটনার আমি সেই এক্সাম্পলে আজকে যেতে চাচ্ছি না, যে অনেক ঘটনায় অনেককে আসামি বানিয়েছে এবং তাদেরকে দিয়ে স্বীকারোক্তিও করিয়েছে যে আমি এটি করেছি। বাস্তবে কি তাই হয়েছে? বাস্তবে তো তা হয়নি। তো এখন পুলিশ ঘটনা ঘটলো সাথে সাথে পুলিশের কাছে বলে দিল। এখন তো যারা এই এই যে জায়গাগুলো পুলিশের, আমাকে বিষয়টাতে আপনাকে টু দি পয়েন্টে আসতে লাগবে। পুলিশের কতগুলো ইনভেস্টিগেটিভ সেল আছে আপনি নিশ্চয়ই জানেন, পিবিআই আছে, পুলিশের তদন্তকারী কতগুলো উইং আছে, এখানটাতে গোয়েন্দা পুলিশ আছে, ডিবি আছে, এসবি আছে, বা ডিবির কথাই যদি বলি আমরা, তো তারা এটিকে পুঙ্খানুপুঙ্খানু একটি অ্যারেস্ট তাদেরকে করেছে যদি করে থাকে যারা আসামি বা যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত। আপনি সিসিটিভির ফুটেজ দেখে যদি তাদেরকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করলে তারপরে তো আপনি একটি নির্দিষ্ট তদন্ত করে এরপরে পুলিশের ভাষ্যটা সেখান থেকে আসবে। তো ঘটনা ঘটার সাথে সাথে চটজলদি আপনি যখনই বলে ফেলেন, মানুষের দৃষ্টি কিন্তু সেটি বিভিন্নভাবে চলে যায়। তো এই একটি শুধুমাত্র রংপুরের এই ঘটনা না, এটি সারা দেশের চিত্র কিন্তু আপনাকে দেখতে লাগবে। ঢাকা শহরে আপনি এখন কেউ কোনো জায়গা থেকে বের হতে পারে না, বের হতে গেলেই কে কোন জায়গায় আহত হবে, কে কোন জায়গায় নিহত হবে তার কোনো কিন্তু সীমানা নাই। আমরা এতটা একটি নির্বাচিত সরকার, সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটাধিকার দিয়ে যারা নির্বাচিত হয়েছেন, সরকারে গেছেন, 6 মাসে যেতে না যেতেই এই অধপতন। আপনি চাঁদাবাজি কি পরিমাণ বেড়েছে বলেন? সমকাল যেটা বলছে যে পুলিশ সদর দপ্তর এবং আশকের রেফারেন্স দিয়ে যে 2025 সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত খুনের মামলা ছিল 782টি এবং 2026 সালে জানুয়ারি থেকে জুলাই খুনের মামলা হচ্ছে 934টি। আপনি তাহলে বুঝেন। এবং রাজনৈতিক কোন্দলে নিহত হচ্ছে 77। হ্যাঁ, রাজনৈতিক কোন্দলে দেখেন, একটি ক্ষমতাশীল দল যখন, আমি বলি যে এই রাজনৈতিক কোন্দল তো বিভিন্নভাবে হতে পারে। একটা হচ্ছে নিজের দলের ভেতরে নিজের যে আন্তঃকোন্দল, যেটি ক্ষমতার লড়াই বা পদ পদবীর লড়াই বা চাঁদাবাজি, স্টেক কে কোন জায়গা থেকে কোন কার নিয়ন্ত্রণে নেবে, সেই লড়াই থেকে আপনি রাজনৈতিক খুনের জায়গা থেকে আপনি যদি অন্যদিকেও ঘোরান, আপনি 900 কত জনের হিসেব করলেন, 934, 25-এর তুলনায় কত গুণ? প্রায় 1.5 গুণ, প্রায় 1.5 গুণ খুন বেড়েছে। তো এই যে খুনের যে এই হিসেব আপনি তথ্য দিলেন, আশাক যেটি করেছে, পুলিশ সদর দপ্তর এবং আশাক দুটি মিলেই এই তথ্য যখন দিয়েছে, তো এই তথ্য যখন পুলিশ সদর দপ্তর দেয়, তো তাহলে আমি তো বলবো যে এই পরিস্থিতি আরও ভয়াবহ পরিস্থিতি। পুলিশ যেটি বলে, পুলিশ সাধারণত মানুষের ধারণা হয়েছে, এবং আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা একটু পুলিশ সম্পর্কে একটু জানার সুযোগ আমাদের বেশি, কথা বলবার জায়গা আমাদের বেশি, আমরা যে কোনো সময় কথা বলতে পারি। পুলিশের ইন্টেনশন হচ্ছে সত্যকে আড়াল করে ফেলা। কোনো ঘটনা ঘটলে তাদের উপরে দায় পড়বে, কোন থানায় এই ঘটনা ঘটেছে, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি, এসপি বা যারা আছেন তাদের উপরে দায় পড়বে। তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করে, আসল ঘটনাকে আড়াল করে নিজেদেরকে দায়মুক্ত রাখবার জন্য। আমি তো মনে করি যে ঘটনাগুলো কাগজে আসছে বা পুলিশের ভাষ্য থেকে আসছে ঘটনা আরও বেশি। তো আমি এই জায়গাতে বলবো যে সরকারের যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি শুধুমাত্র যদি সেই দায়িত্বটি পালন করেন, আমরা দেখলাম এই মন্ত্রণালয়ের মন্ত্রী যাকে দেয়া হয়েছেন তিনি দলের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন।
আবার মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন। তিনি এখন সব মন্ত্রণালয়ে পারলে সেই দায়িত্ব উনি পালন করেন। ওনার যে নির্দিষ্ট যে মন্ত্রণালয়টি, সেই জায়গাটিতে পাশ কাটিয়ে বা সেই জায়গাটিতে উনি যথাযথ দৃষ্টি না দিয়ে অন্যদিকে সময় বেশি দিচ্ছেন কিনা বা সেই দিকগুলোতে ব্যস্ততা ওনার বেশি কিনা, সেই কারণে এখানটাতে সময় দিতে পারছেন কিনা, যার প্রতি পারছে না এবং যার ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এই জায়গাগুলো দেখার দরকার। এবং আমি আরেকটি বিষয়ে এই আলোচনা আমি আপনার কাছে শেষ করতে চাই এই ইস্যুতে। আপনি নিশ্চয়ই খেয়াল আছে হয়তো, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি পুলিশ কমিশন করবার কথা ছিল এবং পুলিশকে ঢেলে সাজাবার এবং পুলিশকে রাজনৈতিক পেটুয়া বাহিনী না বানানোর যে অঙ্গীকার সরকারের তখনকার ছিল, এবং পুলিশের ভেতর থেকেও সেই অ্যাপিলটি ছিল যে পুলিশকে যেন কখনো কোনো দলের আজ্ঞাবহ বা সরকারের হয়ে কাজ করবে পুলিশ, জনগণের হয়ে কাজ করবে পুলিশ, কিন্তু কোনো দলের পেটুয়া বাহিনীতে যাতে পরিণত না হয়, দলের তোষামদিতে যাতে পরিণত হয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী নিজেকে সব জায়গা থেকে স্কিপ করছেন, নিজে প্রটোকল নিচ্ছেন না, যে পরিমাণ নেয়ার কথা অতীতে আমরা যেটা দেখেছি সেটি নিচ্ছেন না। উনি ওনার সিকিউরিটির জনবল কমিয়েছেন, পুলিশের যে নানান ধরনের প্রটোকল ছিল সেখানে কমিয়েছেন, কিন্তু ওনার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ কি বিশেষ সহকারী, তাদের পেছনে এবং দলীয় নেতাদের পারলে যে থানা ওয়ার্ড কমিটির নেতারাও এখন পাশে তাদের পুলিশের নিরাপত্তা নিয়ে বা পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে, পুলিশ তাদের হাঁটছে, সেরকম চিত্র কিন্তু বেরিয়ে আসছে। এই জায়গাগুলো থেকে সরকারের উচিত যে সরকার প্রধান যেভাবে চাইছেন সেইভাবে কিন্তু পুলিশ চলছে না, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কাজগুলো করবার দরকার, সরকারের ইচ্ছা আগ্রহ, সরকার প্রধানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে কিন্তু পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা চলছে না। জি, আমরা একটু মানে মাদক নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আগে যেটা খবর ছিল যে মিয়ানমার থেকে মাদকের চালান আসতো, এখন কয়েকদিন আগে দেখা যাচ্ছে যে দেশেই কারখানা তৈরি হয়েছে। তো এই যে একটা ভয়ঙ্কর একটা মাদকের যে বিস্তার, এটা আসলে কিভাবে রোধ করা সম্ভব বা সরকারের কি করা উচিত? দেখেন, মাদকের বিস্তার যেটি হয়েছে সেটির অনেকগুলো কারণ আছে। আমি খুব বেশি যদি বলতে না যাই, প্রথম কারণ হচ্ছে যে মাদকাসক্ত কখন হয়, যারা কর্মক্ষম জনগোষ্ঠী তারা যখন কর্মের বাইরে থাকেন, বলে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, এটি তো একটা প্রবাদ আছে। তো আপনি যখন কোনো কর্মক্ষম ব্যক্তি যখন তার হাতে কাজ থাকবে না, তখন কিন্তু তার মাথায় দুষ্ট চিন্তা নানানভাবে প্রলোভিত হবে সে, এবং সেই জায়গাটিতে আমি কিন্তু বেশি সময় দিতে চাই, বেশি দৃষ্টি দিতে চাই। আপনি দেখবেন যে সারা দেশে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেবার আগে এবং দায়িত্ব নেবার পরে তার নির্বাচনী ইশতেহারে এবং নির্বাচিত হবার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরও যে ঘোষণা দিয়েছেন, উনি 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চান। বাস্তবে আমরা কি দেখছি? গত 6 মাসে দেশে কর্মসংস্থানের নতুন কোনো দ্বার উন্মোচিত হয়েছে? নানান প্রতিকূলতা। আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলের যে চাপ, বৈশ্বিক যে চাপ, সেটি আমরা যদি বলি ইরাক, আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমেরিকার সাথে যেটি হচ্ছে বা ইসরায়েলের সাথে, সেটির কারণে জ্বালানি তেলের যে সংকট যেটি আছে, সেই সংকট কিন্তু দেশের গোটা অর্থনীতি এবং সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য সব জায়গাতে খুব বড় ধরনের বাধা তৈরি করেছে। আর তার একটি অন্যতম বাধার জায়গা তৈরি হচ্ছে কর্মসংস্থান। কারণ চাকরি যেখানে তারেক রহমান সরকার নতুন কর্মসৃজন, নতুন কর্মের জায়গা তৈরি করবার কথা বলেছে, নতুন শিল্প বিনিয়োগের কথা বলেছে, সেই জায়গার পরিবর্তে কিন্তু আমরা নিত্য নতুন শুনছি বিজিএমই, বিকেএমই, বিটিএমই থেকে বিভিন্ন চেম্বার বডি থেকে আমরা শুনছি সে একটির পর একটি কারখানা বন্ধ হচ্ছে নানান সংকটের কারণে, বিশেষ করে জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের কারণেই মূলত। তো এই জায়গাতে যখন কর্মসংস্থান মানুষের হাতে যখন আয় বা কাজ না থাকে, তখন তারা ডিরেলড হয়ে যায়। আরেকটি হলো, আপনি বলছেন দেশের ভিতরে কারখানা নতুন করে হয় নাই, এই কারখানা গত 6 মাসে গড়ে ওঠে না, এই কারখানা আগেই গড়ে উঠেছে। হয়তো এটি কার্পেটের নিচে লুকানো, যেরকম আমরা বলি ইকোনমিতে কার্পেটের নিচে লুকানো তথ্য থাকে, তো এখানটাতেও কিন্তু আপনার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যতগুলো উপসর্গ, সবগুলো কিন্তু আগে থেকেই ছিল। অনেকগুলো
ঢাকা ছিল সেইগুলো এখনও ওপেন হচ্ছে, উন্মোচন হচ্ছে। তো সেখানটাতে আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি এই যে আপনার বর্ডার দিয়ে যে চোরাচালান, মাদকের যে চোরাচালান, সেই চোরাচালান কি বন্ধ হয়েছে? আগে এক বদি ছিল, বদি নাই, বদির জায়গায় আরেকজন এসে দখল করেছে, সেটি তো আমরা শুনতে পাচ্ছি। বদির পরিবর্তে অন্য বদি এসে সেখানটাতে আবার সেই আসন গেড়েছে। টেকনাফ, উখিয়া, আপনার রোহিঙ্গা ক্যাম্প থেকে কিভাবে মাদক প্রতিনিয়ত চালানো হচ্ছে নানান পদ্ধতিতে। আমরা একটা সময় দেখতাম যে বিশেষ করে যশোর বর্ডার বা সাতক্ষীরার বর্ডার দিয়ে একটা সময় কাপড়, প্রিন্টের শাড়ি, সেটি চোরাচালান হতো। শরীরে পেঁচিয়ে একটা চিকন লেনান্তেন একটা নারী, তার শরীরকে এরকম মোটা করে তারপরে সেই কাপড় পেঁচিয়েও আমরা দেখেছি বর্ডারে উদ্ধার করেছে। এখন তো আমরা দেখছি যে এত মানে শরীরের বিভিন্ন অঙ্গের ভিতরে পাল্লে লুকিয়ে এই মাদক আনা হচ্ছে। আপনার ডিভাইস, হাতের ডিভাইসটা হাতে আছে, ডিভাইসটা, এই ডিভাইসটার ভিতরে কতগুলো মাদক আছে। আপনার হাতে এই ওয়ালেটটা আছে, আপনার ঘড়িটার এই ডায়ালের ভিতরেও আপনি মাদক নিয়ে আসছে। তো এই জায়গাগুলোতে যথাযথ যদি নিরাপত্তা বা তল্লাশি বা আইন কঠোরভাবে যদি না করা হয় এবং এখানটাতে কার আসনকে দখল করেছে সেটিকে যদি আইডেন্টিফাই না করা হয়, বদি গেছে, বদির পরিবর্তে যে এসছে তাকে যদি রাজনৈতিক ছত্রছায়ায় আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয় তাহলে কিন্তু বাড়ে না। আপনাকে এই যে মাদক বন্ধে সবচেয়ে বড় জায়গা হলো এই মাদক চোরাচালান কারবারি যারা, তারা সরকার বদলায়, ওরা বদলায় না। ওরা যখন যে সরকার আসে সেই সরকারের দলের হয়ে যায়। পুলিশ বদলায়, যে পুলিশ নতুন আসে সেই পুলিশের হয়ে যায়। পুলিশ আগে চোরা কারবারিরা পুলিশের সাথে যোগাযোগ করতো, এখন পুলিশ চোরা কারবারিদের পক্ষ হয়ে কথা বলে বা কাজ করে, তাদের পথ বাতলে দেয়। এই জায়গাগুলোতে আইডেন্টিফাই করতে লাগবে এবং সেটি যাতে আর না হতে পারে সেই দৃষ্টি যদি না দিতে পারেন, সমাজে খুন, রাহাজানি, ছিনতাই, হত্যা এগুলো আরও বাড়তেই থাকবে। মাদককে যদি আটকানো যেতে যায় তাহলে দেখবেন যে সমাজে অনেক বিশৃঙ্খলা কমে গেছে। দেশ রূপান্তরের একটি শিরোনাম, সারের হাহাকার, বিপর্যস্ত কৃষক, ডিলার নিয়োগ বিতরণের নতুন নীতিমালা অচল অবস্থা, কোথাও সার নেই, কোথাও দাম চড়া, উত্তোলন বন্ধ রেখেছেন অনেক ডিলার। এবং গতকালকে কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে 225 বস্তা সার নিয়ে গেলেন ক্ষুব্ধ কৃষকরা। তো এ বিষয়ে আপনার বিশ্লেষণ। দেখেন, সার নিয়ে যে কাজটি মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে কাজটি করে গিয়েছিলেন গত 30-35 বছর ধরে, সেই কাজের সেই যে ছক উনি এঁকে দিয়ে গিয়েছিলেন তার ভিত্তিতেই কিন্তু গত 30-35 বছর এই সারের সুষ্ঠু এই বিতরণ। আপনি জানেন যে ওনার সময় একটি সার কেলেঙ্কারির একটি ঘটনা ঘটেছিল এবং তারপরেই ওনার পক্ষ থেকে, ওনার সরকারের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়া সরকারের পক্ষ থেকে সার বিতরণ, সার ডিস্ট্রিবিউশন, সার বরাদ্দ নিয়ে যে পরিকল্পনা বা যে পথরেখা তৈরি করা হয়েছিল সেই পথরেখা অনুযায়ী কিন্তু 30-35 বছর চলেছে। আওয়ামী লীগ সরকারের সময় এসে সেখানটাতে নতুন করে তাদের দলীয় লোকজনদেরকে প্রোভাইড করবার জন্য কি করলো, বিএডিসির যারা সারের ডিলার ছিল তাদেরকে ওই সারের আগে কিন্তু বিসিআইসির মাধ্যমে সার ডিস্ট্রিবিউশন হতো। বিসিআইসি সার ইম্পোর্ট করতো এবং বাইরে থেকে যারা ইম্পোর্ট করতো তারাও বিসিআইসিকে দিতে, বিসিআইসির মাধ্যমেই মূলত সারের ডিস্ট্রিবিউশনটা, ইম্পোর্ট যা কিছু বলেন, এখানকার উৎপাদন, আমাদের নিজস্ব উৎপাদন যা কিছু সব কিছু বিসিআইসির ডিলারদের মাধ্যমে। এবং সেই ডিলারের সংখ্যা ছিল 4800, আমি যদি খুব ভুল না করে থাকি। 4800 ডিলার ছিল সারা দেশে, উপজেলা পর্যায় পর্যন্ত ডিলার ছিল। তো সেই উপজেলা পর্যায়ে ডিলারদের কাছে ডিস্ট্রিবিউট করত এবং আমার যেটা মনে পড়ে আরও প্রায় 40-45 হাজার ক্ষুদ্র সার বিক্রেতা, মানে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিক্রেতা, তারাও কিন্তু লাইসেন্স হোল্ডার ছিল, অনুমোদন প্রাপ্ত ছিল, তাদের মাধ্যমে এগুলো বিক্রি করা হতো। তো আওয়ামী লীগ সরকারের সময় এসে বিএডিসির মাধ্যমে
এই একটি গ্রুপকে এই সারের সাথে সম্পৃক্ত করা হয়। মূলত তখনও আপনি দেখবেন যে সারে কিন্তু খুব বড় ধরনের কোনো ঘটনা আপনার নজরে এসছে বলে দেখবেন না। ইদানিং যেটি হয়েছে সেটি হলো এই গ্যাস বিদ্যুৎ জ্বালানির যে সংকট, সেটি কিন্তু আমাদের এই সার উৎপাদনেও একটি আঘাত এনেছে আমাদের অভ্যন্তরীণ যে সার কারখানা সেখানটাতে। আরেকটি হলো আন্তর্জাতিকভাবেই কিন্তু সারের দাম বেড়ে গেছে। সারা বিশ্বে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন সব দেশেই সারের দামটা বেড়ে গেছে। এমনতর পরিস্থিতিতে এই সার অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে হঠাৎ করে একটি নীতিমালা করলো যে সারের ডিলার যে প্রথা আছে সেটিকে চেঞ্জ করা হবে। কি করা হবে? প্রত্যেকটি ইউনিয়নে 2 জন করে আবার সারের ডিলার নিয়োগ করা হবে। এই যে নিয়োগ নীতি, ওই সময় একজন কৃষি সচিব ছিলেন, মূলত তার একক চিন্তা একক সিদ্ধান্ত সেটিকে নিয়ে। ইউনিয়নে 2 জন তো অনেক কম। হ্যাঁ, না, ইউনিয়ন পর্যায়ে তো আপনার ইউনিয়নে 2 জন বলতে সেটি তো আপনার খুচরা বিক্রেতা তো আছেই। বিসিআইসি থেকে আরও 2 জন ডিলার নিয়োগ করা হবে। আচ্ছা, ডিলার, বড় ডিলার, বিক্রেতা না। তো আপনি জানেন যে সারের পরিবহন, তারপরে তার পেছনে কিন্তু আপনার নিরাপত্তা, সেই সার যেখানে রাখা হয় গুদাম, এর পেছনে কিন্তু অনেক খরচ আছে। তো এটি গিয়ে আলটিমেটলি গিয়ে এই খরচের দায়ভার কিন্তু সাধারণ কৃষকের উপরে পড়ে। আর একটি ওয়ান স্টপ সার্ভিস আমরা সব সময় যেটি বলি, তদারকি ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে বিসিআইসি থেকে যেভাবে সার ডিস্ট্রিবিউশন এখন যেটি করা হচ্ছে, অতীতের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী যদি সারটা ডিস্ট্রিবিউট করা হয় এবং তদারকিটা যদি ঠিক থাকে এবং আপনার বিএডিসির যারা আছে বা বিসিআইসির যারা আছে এবং জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, এই জায়গাগুলোর তদারকিটা যদি থাকে, তাহলে কিন্তু এই সারের যে সংকট সামনে কিন্তু ভয়াবহ রূপ নেবে যদি সরকার এখনই এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়। আমরা শেষের দিকে একেবারেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভ সকাল।